ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তো আজকে আমরা করব ক্লাস 12-এর গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা। যে গোলীয় দর্পণের সমীকরণ কি হয়, এবং তোমরা অবশ্যই জানো গোলীয় দর্পণ হয় দুই প্রকার, একটা উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ। এবং গোলীয় দর্পণ সংক্রান্ত আমরা বিভিন্ন তার যে প্রপার্টিগুলি আছে, যেমন বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, মেরু, তারপর ফোকাস দৈর্ঘ্য, মুখ্য ফোকাস, তারপর ফোকাস দৈর্ঘ্য, ফোকাস তল, প্রধান অক্ষ, উন্মেষ ইত্যাদি আমাদের জানা আছে। তো আজকে আমরা পড়ব যেটা আমাদের মেন বিষয়, সেটা হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে সমীকরণ নির্ণয় করো। এবং আমরা এই গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণকে প্রতিষ্ঠা করব। যে অ্যাকচুয়ালি সমতল দর্পণ কোনটা, যে যে আয়না, যে মিরর, যে আমাদের বাড়িতে যে আয়না থাকে, যে দর্পণ থাকে, একে আমরা কি বলি, যে সমতল দর্পণ। তাহলে আমরা গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করব এবং গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ কনভার্ট করব। ঠিক আছে। এবং গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করার আগে আমাদের উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে চিহ্নের নিয়ম সংক্রান্ত কিছু ধারণা লাগবে। যে চিহ্নের নিয়ম সংক্রান্ত কিছু ধারণা আমাদের লাগবে, এবং এই চিহ্নের নিয়ম সংক্রান্ত যে কনসেপ্ট, সেটা সম্পূর্ণ তোমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। কেন? যে কারণ যে আলোর এই প্রতিফলনের নিউমেরিক্যাল খুব সহজ। আলোর প্রতিফলনের নিউমেরিক্যাল খুব সহজ, খুবই সহজ, সবাই পারে, খুবই ইজি, শুধুমাত্র যোগ ভাগ করতে হয়, আর কিছুই না, খুবই সহজ। এর আগেও মানে বিভিন্ন সেট 2 বা সেট 1 সেট 2 পর্যন্ত খুবই ইজি, এবং সেট 3 এটাও ইজি, মানে যোগ বিয়োগই করতে হয়, কিন্তু মেন কনসেপ্ট তোমাকে ধরতে হবে। সেটা মেন কনসেপ্ট ধরার জন্য তোমাকে এই চ্যাপ্টার অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে, এবং তার সঙ্গে নিউমেরিক্যাল প্রবলেমগুলি একদম সঠিকভাবে করার জন্য তোমাকে সাইন কনভেনশন বা সাইন বা চিহ্নের নিয়ম তোমাকে জানতেই হবে। চিহ্নের নিয়ম না জানলে তুমি আলোর প্রতিফলন চ্যাপ্টারের একটা অঙ্ক তুমি সঠিকভাবে করতে পারবে না। তুমি তো অঙ্ক করবে, অ্যাকচুয়ালি ওই অঙ্ক সঠিক হবে না। সেই জন্য চিহ্নের নিয়ম জানাটা অতি জরুরি। সেই জন্য চিহ্নের নিয়মটা আমি যেভাবে করাবো তোমরা সেভাবেই মনে রাখবে, এবং সেটাকে তোমরা নিজেরা যাচাই করে দেখবে, এবং এটাকে অবশ্যই নোট করবে খাতাতে। তাহলে প্রথমে আমরা করব যে চিহ্নের নিয়ম। চিহ্নের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ম্যাথ করার জন্য তো অবশ্যই সঙ্গে নেক্সট থিওরি করার ক্ষেত্রে চিহ্নের নিয়ম গুরুত্বপূর্ণ আছে। চিহ্নের নিয়ম। তাহলে গোলীয় দর্পণ আমরা করব। তাহলে গোলীয় দর্পণ হয় কয় প্রকার? যে গোলীয় দর্পণকে আমরা ভাগ করি দুই ভাগে। একটা বলা হয় উত্তল দর্পণ, একটাকে আমরা বলি উত্তল দর্পণ, আর একটাকে বলে হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ, ঠিক আছে। তাহলে উত্তল দর্পণ, একে আমরা কি বলি, কনভেক্স মিরর। একে আমরা বলি যে কনভেক্স মিরর। আর যে অবতল, একে বলা হয় যে কনকেভ মিরর। একে বলা হয় কনকেভ মিরর। দর্পণ, হ্যাঁ, দর্পণ। দর্পণ বলতে কি বোঝায়? যার এক অংশ থাকবে স্বচ্ছ, আর অপর অংশ কি থাকবে, প্রলেপ দেওয়া থাকবে। ঠিক আছে। তাহলে এই উত্তল দর্পণ, তাহলে উত্তল দর্পণ কেমন? উত্তল দর্পণের প্রলেপ থাকে ভিতরে, আর আলো পড়ে কোথায়? আলো পড়ে হচ্ছে বাইরে। ঠিক আছে। আর অবতল দর্পণের ক্ষেত্রে কনকেভ, তাই তো, কনকেভ। কেভ বলতে কি বোঝায়? গুহা। তাহলে আলো তাহলে কোথায় পড়বে? গুহাতে পড়বে, তাই তো। তাহলে আলো তাহলে কোথায় পড়বে? আলো পড়বে কেভে। তাহলে আলো যদি কেভে পড়ে তবে তাকে আমরা কি বলবো? কনকেভ। ঠিক আছে।
আর এটা কি আমাদের উত্তল, এটা আমাদের অবতল। ঠিক আছে, এবার এখান থেকে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে তোমাদের মনে এটাও কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে এটা কোন দর্পণ? এটা অবভিয়াসলি এটা উত্তল দর্পণ, তাই না? কেন কেন প্রলেপ কোথায়? প্রলেপ ভিতরে, আলো পড়বে বাইরে, তাই তো? আলো পড়বে বাইরে। আর এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে আলো বাইরে। আর যদি তুমি বলো যে এটা কোন দর্পণ, এটাও কি? এটাও সেম আমাদের অবতল দর্পণই আছে। কেন অবতল দর্পণ? কেন যে আলো কোথায় পড়ছে? আলো পড়ছে কেভে, আর প্রলেপ আছে বাইরে। ঠিক আছে, তাহলে তাহলে এটাও উত্তল, এটাও উত্তল, এটাও অবতল, এটাও অবতল। কিন্তু তুমি এই মানে এরকম টাইপের উত্তল নিয়ে করলেও হবে, বা এরকম টাইপের উত্তল নিয়ে করলেও হবে, এরকম টাইপের অবতল নিয়ে করলেও হবে, এরকম টাইপের অবতল দর্পণ নিয়ে করলেও হবে। কিন্তু কিন্তু তুমি যদি এই অবতল দর্পণ আর এই অবতল দর্পণ কিংবা এই উত্তল যদি গুলিয়ে দাও, তাহলে কিন্তু একটা অঙ্ক হবে না। কেন হবে না? কারণ অ্যাকচুয়ালি দেখো যে এই উত্তলের ক্ষেত্রে বস্তু কোন দিকে আছে? বস্তু আছে এই সাইডে, আর এই উত্তলের ক্ষেত্রে বস্তু আছে এই সাইডে, বা এই অবতলের ক্ষেত্রে বস্তু আছে এই সাইডে, এবং এই অবতলের ক্ষেত্রে বস্তু আছে ডান সাইডে আছে, তাই তো? যে অ্যাকচুয়ালি তুমি যে কোনো উত্তল বা যে কোনো অবতল লেন্স অবতল দর্পণ নিয়ে করলেই তোমাদের যে কোনো প্রবলেম বা যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম বা যে কোনো থিওরি হবে। বাট তুমি যদি দুটো যদি গুলিয়ে দাও, তুমি একটা অঙ্কতে করলে এরকম করলে, আরেকটা অঙ্ক তুমি এরকম করলে, তাহলে কিন্তু সাইন কনভেনশন বা তোমাদের যে ওই চিহ্নের নিয়ম কিন্তু উলটপালট হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের যেটা করাচ্ছি তোমাদের বইয়ে ঠিক সেটাই আছে, তোমাদের বইয়ে ঠিক সেটাই আছে, এবং আমি তোমাকে সেটাই করাবো, এবং তুমি সেটাই মনে রাখবে যে আমার একটা সূত্র আছে যে ব কর বস্তু, ব কর বাম। মানে কি? মানে ব কর হচ্ছে বাম, আবার ব কর কি হচ্ছে? বস্তু। তার মানে এটা একটা টেকনিক, যে অ্যাকচুয়ালি আমি এখানে যে কনসেপ্ট দিয়ে করব, বা আমি এখানে যে লেন্স মানে যে দর্পণকে আমি কনসিডার করে করব, মানে কনসিডার করব, তার ক্ষেত্রে ব কর বাম, ব কর বস্তু। মানে ব কর বাম আর ব কর বস্তু মানে কি বোঝায়? যে বস্তু অলওয়েজ বাম দিকে থাকবে, বস্তু অলওয়েজ বাম দিকে। এই কনসেপ্ট দিয়েই আমরা কিন্তু বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম বা বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আমরা করব। তাহলে কিন্তু সাইন কনভেনশন কোনো চেঞ্জ হবে না। তুমি দেখো তাহলে এর ক্ষেত্রে কি বস্তু আছে কোথায়? এই যে এটা, তাই তো? যে এর ক্ষেত্রে কি এটা কি আমাদের ডান, আর এটা কি হচ্ছে আমার বাম। তাহলে বস্তু কি থাকবে? ব কর বাম, ব কর বস্তু। তার মানে বস্তু অলওয়েজ বাম দিকে, ব কর বাম, ব কর বস্তু। তাহলে বস্তু অলওয়েজ কোথায়? তাহলে বস্তু অলওয়েজ বাম দিকে। তাহলে বস্তুকে অলওয়েজ বাম দিকে রেখে আমরা অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে তার প্রতিবিম্ব বা তার নিউমেরিক্যাল প্রবলেমগুলো করার চেষ্টা করব। আমরা কখনোই কিন্তু যে দেখো তোমরা এক্ষেত্রে কি এটাও কিন্তু আমাদের উত্তল দর্পণ, তোমাকে কেউ ভুল বলতে পারবে না। কিন্তু এক্ষেত্রে কি বস্তু কোন দিকে আছে? ডান সাইডে আছে। বা এটাও অবতল, তুমি কেউ ভুল বলতে পারবে না, মানে এক্ষেত্রে বস্তু কোন দিকে আছে? ডান সাইডে আছে। বাট আমি যদি এই কনসেপ্ট দিয়ে করি তবুও অঙ্ক হবে, বাট সাইন কনভেনশন চেঞ্জ হয়ে যাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। সেই জন্য যে তোমাকে যে কোনো একটা ধরে তোমাকে করতে হবে। যে তুমি যদি করো, তুমি প্রত্যেকটা থিওরি যদি করো যে বকর বাম, বকর বস্তু, তাহলে কিন্তু তোমাকে প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা অঙ্ক তোমাকে এই কনসেপ্ট দিয়েই করতে হবে। কেন? কারণ তুমি যদি করো ডান সাইডে বস্তুকে রেখে তাহলেও হবে, বাট কিন্তু সাইন কনভেনশন বা সাইন চিহ্নের নিয়ম কিন্তু উলটপালট হয়ে যাবে। সেই জন্য আমার মত অনুসারে যে তোমরা যে কোনো একটাকে ধরে করবে। যে কি ধরে করবে? যে হ্যাঁ, যে বস্তু বলে বাম দিকে, ব কর বস্তু, ব কর বাম, ব কর বস্তু। তাহলে বস্তু অলওয়েজ বাম সাইডে। তাহলে বস্তুতে কি? বস্তুকে অলওয়েজ আমরা বাম দিকে রেখে তার প্রতিবিম্ব বা তার অ্যাপ্লিকেশন গুলো করার চেষ্টা করব।
তাহলে দেখো, তাহলে এটা কি, তাহলে আমাদের এটা আমাদের উত্তল দর্পণ। তাহলে উত্তলের ক্ষেত্রে বস্তু কোন দিকে আছে? বাম দিকে। এটাও কি অবতল, মানে বস্তুকে অলওয়েজ বাম দিকে রেখে উত্তল ও অবতল দর্পণের সাহায্যে তার প্রতিবিম্ব বা তার অ্যাপ্লিকেশন গুলো করার চেষ্টা করব। বস্তু অলওয়েজ বাম দিকে, কার সেটা অবতল দর্পণের ক্ষেত্রেও কি বস্তু বাম দিকে, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু বাম দিকে। তাহলে এটা কি, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে এদিকে স্বচ্ছ মাধ্যম, তাহলে এই দিকে কি আলো আসবে, তাহলে এই দিকে আলো আসার জন্য তাহলে বস্তুকে আমি রেখেছি কোথায়? বাম দিকে। আর এক্ষেত্রে কি বস্তুকে বামে রেখে কার বামে রেখেছি? ক্ষেত্রে অবতল দর্পণে বামে রেখেছি। তাহলে বকর বস্তু বকর বাম, এটাও হবে, বাট আমরা কিন্তু এটাকে আমরা ধরছি না। তাহলে কিন্তু তুমি যদি এটাও ধরো এটাও ধরো, তাহলে কিন্তু টোটালটাই উলটপালট হয়ে যাবে। তাহলে আমরা তাহলে কিটা ধরবো? আমরা ধরবো যে আমাদের সূত্র হচ্ছে বকর বাম বকর বস্তু, ঠিক আছে? তাহলে এবার তোমরা অবশ্যই তোমাদের এর আগের ক্লাসে তোমরা জেনেছো যে অবতল দর্পণের ক্ষেত্রে, এই অবতল দর্পণের ক্ষেত্রে কোন বস্তুর গঠিত প্রতিবিম্ব কেমন প্রকৃতির হয়। যে তাহলে এখানে কি, তাহলে উত্তলের ক্ষেত্রে বস্তু এখানে আছে, বকর বস্তু বকর বাম, তাহলে এক্ষেত্রে কি বস্তু এই সাইডে আছে, কোনো ব্যাপার না, একদম ক্লিয়ার। এবার তোমরা এবং আমি তোমাদের ক্লাস নিয়েছি যে অবতল দর্পণের ক্ষেত্রে আমি টোটাল 6টি ছবি দেখিয়েছি। ওই 6টি ছবি কি সাহায্যে আমরা বলতে পারি যে এই অবতল দর্পণের সামনে বস্তু কোথায় কোথায় থাকলে প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি কেমন হবে। এবং উত্তলের ক্ষেত্রে ছবি ছিল একটাই। কেন ছিল ছবি একটাই? কারণ অ্যাকচুয়ালি কি এই উত্তল দর্পণের ক্ষেত্রে আমি যেখানেই রাখি না কেন আমি একটাই কি টাইপসের আমি প্রতিবিম্ব পাবো। কিন্তু এখানে কি আমি পাবো বিভিন্ন ভ্যারাইটি রকমের। এখানে কি এই অবতল দর্পণের ক্ষেত্রে তোমরা অবশ্যই পড়েছো যে এই অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর গঠিত প্রতিবিম্ব কি হয়? অবতল দর্পণের ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব সৎ হয়, আবার অসৎ হয়, আবার সমশীর্ষ হয়, আবার অবশীর্ষ হয়, তাই তো? আর এই উত্তরের ক্ষেত্রে কি একটাই মাত্র টাইপ কি, যে বস্তু কি বস্তুর জন্য কি প্রতিবিম্ব অলওয়েজ কি হয়? অসৎ হয়। বস্তুর কি প্রতিবিম্ব অলওয়েজ অসৎ হয়, অলওয়েজ ছোট হয়, এবং অলওয়েজ কি সমশীর্ষ হয়, মানে সোজা হয়, তাই তো? তাহলে অবতলের ক্ষেত্রে আমি বিভিন্ন টাইপ দেখাইছি, আর উত্তরের ক্ষেত্রে একটাই টাইপস হয়। ঠিক আছে, তাহলে আমি দেখাই। তাহলে উত্তরের ক্ষেত্রে কি এটা হচ্ছে মেরু, তাহলে মেরু থেকে এটা মানে এটা বস্তু আছে বকর বা বকর বস্তু। তাহলে মেরু থেকে যে বস্তু, এই বস্তু দূরত্বকে ইউ ধরলাম, ইউ। এবং এই উত্তরের ক্ষেত্রে প্রতিবিম্ব কি, এই উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব অলওয়েজ কি হয়? অলওয়েজ অসৎ বিম্ব। তাহলে অসৎ বিম্ব মানে কি এই পিছন সাইডে হয়। অসৎ বিম্ব মানে কি এই প্রতিবিম্ব অলওয়েজ পিছন দিকে হবে এবং ছোট হবে এবং সোজা হবে। তার মানে এই যে এখান থেকে এটাকে আমরা কি বলি? ভি ধরা হয়, ভি। এটাকে ধরলাম যে ভি, এটা ধরলাম যে একটু সামনে পিছন দিকে করি, ধরলাম যে ভি। ঠিক আছে, এখানে এটা কাছে হবে। এবং ধরলাম কি যে এখানে কি আছে? এখানে ফোকাস, তাই তো? এখানে ফোকাস। তাহলে এই উত্তলের ক্ষেত্রে ফোকাস কোন দিকে হয়? এই উত্তলের ক্ষেত্রে ফোকাস হয় দর্পণের পিছন দিকে। কেন? যে অ্যাকচুয়ালি এই উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কি মনে হয় যে পিছন দিকে প্রধান অক্ষের উপর কোন একটা পয়েন্ট থেকে আলো অপসৃত হচ্ছে, তাই তো? তার মানে এটাকে আমরা কি বলি? ফোকাস। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই ছবি, ফোকাস কোন দিকে হয়? দর্পণের পিছন দিকে হয়। বকর বস্তু বকর বাম এইদিকে। আর উত্তলের ক্ষেত্রে প্রতিবিম্ব কি হবে? অসৎ হবে, মানে পিছন দিকে হবে, ছোট হবে এবং সংশ্লিষ্ট হবে। ঠিক আছে, তাহলে এবার
এই যেটা আছে মেরু ও, এই ওকে তুমি ধরো যে 0 পয়েন্ট। হ্যাঁ, এই ওকে তুমি ও থেকে তুমি লাইন টানো এবং ওকে তুমি ধরো যে 0 পয়েন্ট, এবং এটা 0 0, এবং 0 তাহলে এদিকে আমরা কি বুঝাই? পজিটিভ পজিটিভ অক্ষ, আর এদিকে কি বুঝাই? নেগেটিভ অক্ষ, তাই না? যে সংখ্যা রেখা তোমরা অবশ্যই তোমাদের রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স তোমরা করেছো, ক্লাস 9 বা ক্লাস 10 তোমরা করেছো, স্ট্যাটিস্টিক্স তোমরা করেছো। যে সংখ্যা রেখা, এটা কি 0, এদিকে কি হয় প্লাস, এদিকে হয় মাইনাস, ঠিক আছে? তার মানে তাহলে এই উত্তলের ক্ষেত্রে ইউ কোন দিকে আছে? মাইনাসে আছে, তাই না? উত্তলের ক্ষেত্রে বস্তু কোন দিকে আছে? মাইনাসে আছে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু কি হবে? বস্তু হবে অলওয়েজ মাইনাস ইউ। এবং উত্তরের ক্ষেত্রে বলতো ভি, বলো ভি কোন দিকে আছে? ভি আছে পজিটিভ অক্ষে আছে। তাহলে প্রতিবিম্ব কি হবে? প্লাস ভি, তাই না? কি হবে? প্রতিবিম্ব প্লাস ভি। ফোকাস, এই ফোকাস লেন্থ বা ফোকাস দূরত্ব, এটাও কিসে আছে? এটাও হচ্ছে পজিটিভে আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? এই ফোকাস দৈর্ঘ্য হবে পজিটিভ এফ। এবং উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, আমরা কি জানি? আমরা জানি f হয় 2r, তাই তো? আমরা কি জানি? আমরা জানি f 2r। f হয় কত? 2r। যে এটা মানে কি বোঝায়? যে বক্রতা, ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তাহলে f যেহেতু পজিটিভ, এই f যেহেতু কি পজিটিভ, সেহেতু এই f মানে কি? তাহলে প্লাস 2r, and f 2r। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু অলওয়েজ নেগেটিভ, প্রতিবিম্ব অলওয়েজ পজিটিভ, এবং কি ফোকাস কি অলওয়েজ পজিটিভ। কেন কি? ভি আর এফ যদি বলা হয়, এই যে এর ব্যাসার্ধ মানে কোনটা? এই যে ও যে সেন্টার, তাই এটা কি ব্যাসার্ধ? তাহলে ব্যাসার্ধ কিসে আছে? অবশ্যই পজিটিভে আছে। তাহলে উত্তলের ক্ষেত্রে বস্তু দূরত্ব নেগেটিভ। কেন? ব ফর বাম, ব ফর বস্তু, তাহলে কি বস্তু কোন থেকে? বস্তু অলওয়েজ এই সাইডে হবে, তাহলে এটা কি আমাদের 0, এইদিকে মাইনাস বোঝায়। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু অলওয়েজ নেগেটিভ, প্রতিবিম্ব অলওয়েজ পজিটিভ, ফোকাস দূরত্ব অলওয়েজ পজিটিভ, বক্রতা ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ। এটাই হচ্ছে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে জেনারেল কেস। এটা কি? এটাই হলো উত্তল দর্পণের ক্ষেত্রে জেনারেল কেস। ক্লিয়ার? এবার আসি অবতলের ক্ষেত্রে আসি। এবার অবতলের ক্ষেত্রে কি ঘটে দেখো। এবার অবতলের ক্ষেত্রে এটা ও, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত? এটা তো বস্তু না, ব পর বস্তু, ব পর বাম, তাহলে এটা ইউ আছে। এবার ফোকাস, তাহলে এই অবতলের ক্ষেত্রে ফোকাস কোন দিকে হয়? এই অবতলের ক্ষেত্রে ফোকাস কোন দিকে হয়? ফোকাস হয় অবতল দর্পণের সামনে। তাহলে এটা কি আমাদের ফোকাস। ক্লিয়ার? এটা ফোকাস। তাহলে এটা কি আমাদের ফোকাস দৈর্ঘ্য f। এবার যদি বলা হয় যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব হয়েছে অসৎ বিম্ব, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব হয়েছে অসৎ বিম্ব, তাহলে প্রতিবিম্ব কোন দিকে হয়? তাহলে প্রতিবিম্ব হয় কোন দিকে? এই পিছন দিকে হয়, তাই না? যে এই অবতল দর্পণের ক্ষেত্রে যদি বলে কি হয় অসৎ বিম্ব, তাহলে কোন দিকে? প্রতিবিম্ব দর্পণের পিছন দিকে হয়। তাহলে এটা কি আমাদের? এটা আমাদের ভি। কখন ভি? যদি বলা হয় অসৎ প্রতিবিম্ব। আর যদি কেন অবতল দর্পণের ক্ষেত্রে আমরা সৎ বিম্ব পাই, আবার অসৎ বিম্ব পাই। তাহলে এই অবতল দর্পণের ক্ষেত্রে যদি বলে সৎ বিম্ব, তাহলে সৎ বিম্ব কোন দিকে হয়? এই দিকে হয় না, তাই না? যে এই অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব হয় কোন দিকে? দর্পণের পিছন দিকে এবং সোজা। এবং যদি বলা হয় অবতল দর্পণের ক্ষেত্রে সৎ বিম্ব, যদি বলে অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব, তাহলে কি হয়? পিছন দিকে হয় এবং সোজা হয়। এবং যদি কি বলে অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব, সৎ বিম্ব, তাহলে দর্পণের সামনে হয় এবং অবশিষ্ট হয়। এবং তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে
যেটা এর আগের ক্লাস, যে লাইটের মনে হয় 6 নাম্বার ক্লাস, ওই ক্লাসে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ সংক্রান্ত প্রতিবিম্ব গঠনের যেই সব ছবিগুলো আছে, ওই প্রত্যেকটা ছবি খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই ছবির কনসেপ্ট যদি তোমাদের না মনে থাকে, তুমি না যদি মনে করতে পারো, তাহলে কিন্তু এই চিহ্নের নিয়ম হবে না, কোনো অঙ্কই হবে না। ওই ছবিগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের যে কোনো অঙ্ক, প্রতিফলনের যে কোনো অঙ্ক তোমাদের দেখলে পরে তুমি ওই ছবি যদি সাজাতে পারো মাথার মধ্যে, তাহলে 50% অঙ্ক তোমাদের ছবি দেখেই তোমাদের হয়ে গেছে। যখন অঙ্ক করাবো তখন টোটাল ডাউট ক্লিয়ার, প্রতিফলন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে এই অবতল দর্পণের ক্ষেত্রে কি বফর বস্তু বফর বাম, তাহলে কি, তাহলে বস্তু অলওয়েজ কি, বস্তু অলওয়েজ বাম দিকে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সৎ হয় অসৎ হয়। যদি বলি কি অসৎ, তাহলে পিছন দিকে এবং সোজা হয়। তাহলে এটা কি, এটাও ভি, তাই তো। এই মেরু থেকে এটা প্রতিবিম্ব, এই বস্তুর প্রতিবিম্ব, বাট কি অসৎ বিম্ব এবং সমশীর্ষ, এটা ভি হচ্ছে অসৎ। আর অবতল থেকে আমরা সৎ বিম্ব পাই। তাহলে তাহলে এটা তো ছিল আমাদের ইউ, ছিল ইউ। আর এখান থেকে তাহলে এই যে মেরু থেকে এই যে ডিসটেন্সটা, এই মেরু থেকে এটাকে এটাকে এটা হচ্ছে এই বস্তুর অবতল দর্পণ দ্বারা গঠিত সৎবিম্ব। তাহলে এটাকে আমাদের ভি, তাহলে এটাও ভি, বাট এটাকে আমাদের সৎ ভি, সৎ। ঠিক আছে। তাহলে এবার বলো, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ইউ কি হবে? ইউ মানে বস্তু দূরত্ব। তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে বস্তু দূরত্ব। বলো কত হবে? সেম ভাবে এটা কি আমাদের মেরু, এই মেরু থেকে তুমি টানো একটা লাইন, একে আমরা কি বললাম? জিরো। তাহলে জিরো, তাহলে এই দিকে কে বোঝাবে? পজিটিভ অক্ষ। আর এই দিকে কে বোঝাবে? নেগেটিভ অক্ষ। তাহলে বস্তু কোন দিকে আছে? ইউ কোন দিকে আছে? ইউ আছে নেগেটিভ অক্ষে। তাহলে বস্তু দূরত্ব কত হবে? মাইনাস ইউ, মানে মাইনাস, তাই তো, মাইনাস ইউ হবে বস্তু। এবার প্রতিবিম্ব, এবার প্রতিবিম্ব, হ্যাঁ, এবার প্রতিবিম্ব কি হবে? অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব কি আছে? দুটো হয়, একটা সৎ একটা অসৎ। এবার যদি বলে সৎ বিম্ব, অবতল দর্পণের ক্ষেত্রে যদি বলা হয় যে সৎ প্রতিবিম্ব, তাহলে যদি বলে সৎ প্রতিবিম্ব, তবে ভি কি হবে? সদের ক্ষেত্রে ভি কোন দিকে হয়? বাম সাইডে। তাহলে বাম দিকে হলে তাহলে ভি তাহলে কি হবে? অবশ্যই নেগেটিভ। যদি বলে এবার অসৎ, তাহলে অসৎ মানে কি? পিছন দিকে, অপোজিট হচ্ছে বলে মনে হয়। তাহলে যদি বলা হয় অসৎ প্রতিবিম্ব, তাহলে তাহলে কি হবে? পজিটিভ ভি। এবার ফোকাস, এবার হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য কত হবে? ফোকাস দৈর্ঘ্য, হ্যাঁ। তাহলে ফোকাস কোন দিকে আছে? অবতলের ক্ষেত্রে ফোকাস কোন দিকে হয়? দর্পণের সামনে। তাহলে ফোকাস কি হবে? ফোকাস দৈর্ঘ্য কোন দিকে আছে? দর্পণের সামনে। তার মানে কি ও আছে নেগেটিভ অক্ষের দিকে আছে, তাই না? এটা কি, এটা তো জিরো, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? মাইনাস। তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? f equals to r, f যদি মাইনাস হয় তাহলে আরো কত হবে? আরো হবে মাইনাস, তাহলে মাইনাস 2r, তাই না? এই যে যদি বলি এটা কি দর্পণ, তাহলে একে যদি গোলীয় করে দিই, তাহলে ওর তাহলে আর কোন দিকে হচ্ছে? তাহলে ওর আর তো বাম দিকে হচ্ছে, মানে নেগেটিভ অক্ষ দিকে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা কি, তাহলে এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে জেনারেল কেস। তাহলে এটা একদম কনসেপ্ট ক্লিয়ার। এবং এটা কিন্তু এই সাইন বা অ্যাকচুয়ালি এই চিহ্নের নিয়ম শুধুমাত্র প্রযোজ্য কার ক্ষেত্রে? বফর বস্তু বফর বাম, এই কনসেপ্টের ক্ষেত্রেই কিন্তু এইগুলো প্রযোজ্য হবে। ওই বস্তু যদি ডান সাইডে থাকে তাহলে কিন্তু এগুলা একদম প্রযোজ্য হবে না। কারণ তোমরা নিজেই দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এবার এই বস্তু যদি থাকতো ডান সাইডে, যদি থাকতো আমাদের ডান সাইডে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই উত্তল দর্পণের, এটা কি উত্তল দর্পণ, তাই তো, এটা আমাদের উত্তল দর্পণ। তাহলে এর যদি ডান সাইডে
যদি বস্তু থাকতো তাহলে বস্তু কি হতো, তাহলে বস্তু তো আমাদের পজিটিভ, কেন এটা ও এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ। তাহলে যদি তুমি করো যে ডান সাইডে যদি বস্তুটাকে করো তাহলে কিন্তু এগুলো কনসেপ্ট এক, মানে এগুলো কিন্তু কনসেপ্ট একটাও খাটবে না, এগুলো সব উল্টো হয়ে যাবে। সেই জন্য তোমরা কখনোই এগুলোকে তুমি কনসেপ্ট রেখেছো আর তুমি করছো কি বস্তু ডান সাইডে, তাহলে কিন্তু টোটাল অঙ্কটাই ভুল। তুমি সঠিক অঙ্ক করলেও তোমার ভুল হয়ে যাবে, কারণ অ্যাকচুয়ালি কি এই সাইন কনভেনশন খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য তোমাদের বইয়ে এই কনসেপ্ট যেই করা আছে এবং তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম, যে কোনো ম্যাথ, যে কোনো থিওরি সব এই কনসেপ্ট দিয়েই করবে। যে কোনো প্রমাণ সব এই কনসেপ্ট দিয়ে হবে। কোন কনসেপ্ট? ব ফর বাম, ব ফর বস্তু। অবতল দর্পণের ক্ষেত্রেও বস্তু বাম সাইডে, উত্তল দর্পণের ক্ষেত্রেও বস্তু বাম সাইডে। তাহলে একমাত্র এই যে শর্তগুলি কিন্তু মানবে। তাহলে কি, তাহলে তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু অলওয়েজ নেগেটিভ, প্রতিবিম্ব পজিটিভ, ফোকাস পজিটিভ আর পজিটিভ, ক্লিয়ার। এবং বক্র বস্তু বক্র বাম এই কনসেপ্ট ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কি বস্তু অলওয়েজ নেগেটিভ, প্রতিবিম্ব কি অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব যদি হয় সৎ তাহলে কি দর্পণের সামনে, তাহলে কি হবে নেগেটিভ। আর অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব যদি কি হয় অসৎ, তাহলে দর্পণের পিছন দিকে, তাহলে কি হবে পজিটিভ। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস নেগেটিভ, তার মানে বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ, ক্লিয়ার। এটাকে অবশ্যই তোমরা নোট করে নেবে এবং এটা শুধুমাত্র প্রযোজ্য কার ক্ষেত্রে? ব ফর বস্তু, ব ফর বামের ক্ষেত্রে। বস্তু অলওয়েজ বাম দিকে, সেটা উত্তল দর্পণ হোক, সেটা অবতল দর্পণ হোক। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট আমরা করব যে গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা। সেটা একটা হয় অবতল দর্পণের ক্ষেত্রে, একটা হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। আমরা ফার্স্ট করব যে অবতল দর্পণের ক্ষেত্রে সমীকরণ প্রতিষ্ঠা করব। যে ফার্স্ট আমরা করব যে অবতল দর্পণের ক্ষেত্রে সমীকরণ প্রতিষ্ঠা, ঠিক আছে। এবং এই কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট এবং যে এখানে যেটা বলা হয়েছে বা এখানে সাইন কনভেনশন যেভাবে ধরা হয়েছে সেটা কিন্তু একমাত্র প্রযোজ্য কার ক্ষেত্রে? যে ব ফর বাম আর ব ফর বস্তু, এর ক্ষেত্রে কিন্তু এই সাইন কনভেনশন প্রযোজ্য। অন্য ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, তার কিন্তু উল্টে যাবে। এবং তোমরা প্রত্যেকে কিন্তু ওই ব ফর বাম, ব ফর বস্তু এগুলো দিয়েই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এবং প্রত্যেকটা অঙ্ক করবে। তাহলে নেক্সট এবার হচ্ছে নেক্সট থিওরি, গোলীয় দর্পণের সমীকরণ। তো গোলীয় দর্পণের সমীকরণ আমরা এট ফার্স্ট করব কার? অবতল। আমরা ফার্স্টে করব অবতল দর্পণের ক্ষেত্রে। এবং অবতল দর্পণের ক্ষেত্রে যে 6টা ছবি ছিল সেই 6টা ছবির ক্ষেত্রেই করতে পারি আমরা, কিন্তু আমরা যে কোনো একটা ছবি নিয়েই আমরা করব। মানে কি অ্যাকচুয়ালি আমাদের বলেছে গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা, সেটা আমি যে কোনো ছবি নিয়ে করলেই হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটা থিওরি। এই থিওরি কিন্তু বোর্ড লেভেল মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে। তাই ধরলাম যে এটা কি আমাদের মেরু, এটা মেরু। ধরলাম এখানে আছে বক্রতা কেন্দ্র সি, তাহলে এটা বক্রতা কেন্দ্র সি, এটা মেরু। তাহলে ও সি তাহলে কত হবে? ও সি। তাহলে ও সি ইকুয়ালস টু আমরা বলবো যে বক্রতা ব্যাসার্ধ কত? আর, তাই তো আর। এটা কি আমাদের বক্রতা ব্যাসার্ধ আর, ঠিক আছে আর। তাহলে এবারে আর মানে কত বোঝায়? আর ইকুয়ালস টু বোঝায় 2f, আর বলতে বোঝায় 2f।
ঠিক এদের যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট কি বোঝায়? ফোকাস, তাই তো? কেন এক মানে কত? r/2। এবার ধরলাম যে বস্তু কোথায় আছে, ধরলাম যে যে বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে আছে বস্তু। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু আছে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে। তাহলে এর প্রতিবিম্ব গঠন কোথায় হবে, তাই তো? এই একটা একই অবতল দর্পণের খুব কাছাকাছি আছে, সেহেতু একটা সোজা মানে প্রধান অক্ষের সঙ্গে একটা কি, প্রধান অক্ষের সঙ্গে একটা সোজা রে এসে এ কি করবে, সোজা রে এসে এ ফোকাস দিয়ে পাস করবে, ক্লিয়ার? সোজা রে এসে এ ফোকাস দিয়ে পাস করবে। এবং যে সেকেন্ড রে মানে কি, আমরা কি বলেছিলাম যে আমরা যে কোনো দুটি পসিবল রে দিয়ে আমরা এর ইমেজটাকে গঠন করি। তাহলে একটা কি, যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রে সোজা দিয়ে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে পাস করবে, এবং আরেকটা রে ওর কাছে অপশন আছে দুটো, একটা ফোকাস দিয়ে পাস করতে পারে, ফোকাস দিয়ে এসে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, কিংবা সি দিয়ে এসে সি দিয়ে যেতে পারে। ঠিক আছে, আমি বললাম যে আরেকটা রে সি দিয়ে এসে, সি দিয়ে কি এসে ও সি দিয়েই পাস করলো। তাহলে এটা কি, এটা আমাদের হেড, তাই তো? তাহলে এই যে রেটা আসছে বা যেই রেটা আসছে সেটা কার রে, সেটা হেডের রে, হেড, তাই তো? তার মানে এই হেড থেকে এই আলো গেল গিয়ে কি, গিয়ে এখানে মিট করলো, তাই তো? যে এই আলো গেল আফটার রিফ্লেকশন ও এখানে মিট করলো, বাট এটা কোন আলো? এটা তো ওই বস্তুর হেডের আলো, হেড। আমি যে কোনো পয়েন্ট থেকে করলেই হতো, বাট আমরা যে কোনো একটা নিয়ে করলেই হয়। এবং এটা আমি আগের ক্লাসে দেখিয়েছি, যেখানে ইমেজ ফর্ম করে সেখানে আমি দেখিয়েছি শুধুমাত্র হেড না, আমি বিভিন্ন পয়েন্ট নিয়ে করলেও কোনো ব্যাপার না। কিন্তু এখানে হেড ধরেছে, আমি হেড করলাম। তাহলে হেড থেকে আলো আসলো, এসে আফটার রিফ্লেকশন এখানে মিট করলো। তাহলে এখানে তাহলে কে আছে? তাহলে এখানে হেড আছে, তাহলে এখানে হেড আছে। তাহলে এখানে কে ফর্ম করেছে? এখানে আমাদের ইমেজ তৈরি হয়েছে, ইমেজ। ধরলাম যে এটা ক্যাপিটাল পি, এটা ক্যাপিটাল কিউ, এটা কি আছে? এটা ধরলাম যে স্মল কিউ, এটা স্মল পি, ঠিক আছে? এবং ধরলাম যে এম ও এম ড্যাশ, তাই তো? তাহলে এম ও এম ড্যাশ কি, একটি অবতল দর্পণ। তাহলে ধরলাম এটা কি কিউপি, ধরলাম যে এটা ধরলাম যে এ, ধরলাম এ, ধরলাম এ। এবার এ পয়েন্ট থেকে একটা লম্ব টানা হলো, একটা লম্ব টানা হলো। এই এ পয়েন্ট থেকে একটা লম্ব টানা হলো, ক্লিয়ার? এ পয়েন্ট থেকে একটা লম্ব টানা হলো, এবং সেটা হচ্ছে বি, মানে অ্যাকচুয়ালি এবিটা কি, এবিটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে একটা লম্ব টানা হলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার বলো এই ও ক্যাপিটাল পি মানে কি বোঝায়? ও ক্যাপিটাল পি। তাহলে ও ক্যাপিটাল পি বলতে কি বোঝায়? এই ও ক্যাপিটাল পি বলতে বোঝায় বস্তু দূরত্ব, বলতে কি বোঝায়? বস্তু দূরত্ব। কত হবে? ইউ। এবার একটু শুধু মন দিয়ে দেখো, এখানে তোমাকে সাইন কনভেনশন ধরতে হবে, এখানে তোমাকে সাইন কনভেনশন ধরতে হবে। বলো ওপিটা কি? ওপি কোন দিকে আছে? ওপিটা নেগেটিভে। তাহলে এই যে ইউ কে কত হবে? তাহলে এই ইউ কে লিখবো আমরা মাইনাস ইউ। সেম আর, তাহলে আরও কত হবে? তাহলে আর হবে আমাদের মাইনাস আর, মানে মাইনাস 2f, ক্লিয়ার? তাহলে তার মানে কি, যে মাইনাস আর, ঠিক আছে? মাইনাস আর ওপি। তাহলে বলতে পারো ও স্মল পি, এই যে ও স্মল পি, তাহলে ও স্মল পি এই ডিসটেন্সকে আমরা কি বলবো? প্রতিবিম্ব ডিসটেন্স, তাই তো? এটাকে আমরা কি বলবো? যে প্রতিবিম্ব দূরত্ব। সেটা কত হবে? সেটা হবে মাইনাস ভি, তাই তো? মাইনাস ভি। এবার ও ক্যাপিটাল এফ, তাহলে ও ক্যাপিটাল এফ, একে আমরা কি বলবো? একে বলবো হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, একে বলবো অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস ধরবো। তাহলে কত হবে? ফোকাসটা হবে মাইনাস এফ, ক্লিয়ার? কত হবে? মাইনাস এফ। ঠিক আছে, আমি এই চিত্র থেকে আমি এতগুলো আমি জিনিস পেলাম, এতগুলোকে আমি ইনফরমেশন আমরা পেলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো এই ক্যাপিটাল পি কিউ সি একটা ত্রিভুজ করেছে, তাহলে ত্রিভুজ
ক্যাপিটাল পি কিউ সি এবং এই স্মল পি স্মল কিউ সি ত্রিভুজ স্মল পি স্মল কিউ সি একে বলবো যে সাদৃশ্যকোণী ত্রিভুজ। কেন? অ্যাকচুয়ালি এই লাইনটা লেখার কারণটা কি? দেখো এখানে যে অ্যাঙ্গেল করেছে, এখানে অ্যাঙ্গেল, এই যে এখানে অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল কি সেম হবে। কেন? এই অ্যাঙ্গেল যা এই অ্যাঙ্গেল আছে, কেন? বিপরীত কোণ। তার মানে এই পি কিউ সি ত্রিভুজের অ্যাঙ্গেল যা, স্মল পি কিউ সি এর কি অ্যাঙ্গেলটা একই। তাহলে এই ক্যাপিটাল পি কিউ সি আর স্মল পি কিউ সি দুটি ত্রিভুজ কি হবে? আমাদের সাদৃশ্যকোণী ত্রিভুজ, হ্যাঁ, যে সমান কোণ। তাহলে এই ক্যাপিটাল পি কিউ সি এই ত্রিভুজ থেকে আমরা tan থিটা বলা পাবো, tan থিটা। ক্যাপিটাল পি কিউ সি থেকে tan থিটা পাবো, tan থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব কত? লম্ব হচ্ছে ক্যাপিটাল পি কিউ আর ভূমি কত? ভূমি হচ্ছে ক্যাপিটাল পি সি, তাই তো, ক্যাপিটাল পি সি। আবার এই যে স্মল পি স্মল কিউ সি এই ত্রিভুজ থেকে এবার tan থিটা পাবো। তাই এই যে ছোট ত্রিভুজটা মানে নিচের যে ত্রিভুজ, এখান থেকে আবার tan থিটা পাওয়া যাবে। কত পাওয়া যাবে? এখান থেকে সেম tan থিটা লম্ব বাই ভূমি। তাহলে এই স্মল পি কিউ সি লম্ব কত? লম্ব হচ্ছে স্মল পি স্মল কিউ লম্ব, তাই তো, বাই ভূমি কত? ভূমি হচ্ছে স্মল পি সি। তাহলে এই দুটি ত্রিভুজ কি সাদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রে tan থিটা আর এর ক্ষেত্রে tan থিটা কি ইকুয়াল। তাহলে আমরা দুটোকে সমান লিখতে পারবো। তাহলে ক্যাপিটাল পি কিউ বাই ক্যাপিটাল পি সি ইজ ইকুয়ালস টু স্মল পি কিউ বাই স্মল পি সি লেখা যাবে। এবারে এটাকে নামাবো, এটা নামাবো। তাহলে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়ালস টু হবে ক্যাপিটাল পি সি বাই স্মল পি সি, তাই তো, স্মল পি সি। তোমরা কিন্তু কখনোই এই সি আর এই সি কিন্তু কেটে দিও না, তাই তো। তাহলে ক্যাপিটাল পি বাই ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ মানে কি ইকুয়ালস টু বড় পি সি বাই ছোট পি সি, তাই তো, যে ক্যাপিটাল পি সি বাই স্মল পি সি। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো, এবার এ বি এফ এই অ্যাঙ্গেলটা আর স্মল পি কিউ এফ আবার এই দুটি অ্যাঙ্গেল কি আবার এই একই রকম ভাবে আমাদের সাদৃশ্যকোণী ত্রিভুজ, ঠিক কি না? এই স্মল পি কিউ এফ এর ক্ষেত্রে এই কোণটা আর এ বি এফ এর ক্ষেত্রে এই দুটিকে আবার সেম বিপরীত কোণ। তাহলে আমরা আবার বলবো যে ত্রিভুজ, আমরা আবার বলবো যে ত্রিভুজ কত? এ বি এফ, ত্রিভুজ এ বি এফ এবং কত? এবং স্মল পি কিউ এফ এবং ত্রিভুজ স্মল পি কিউ এফ। তাহলে এই দুটি যদি ত্রিভুজ থেকে যদি বলা যায়, তাহলে এই এ বি এফ, তাহলে এর ক্ষেত্রে tan থিটা কত হবে? এ বি এফ এর ক্ষেত্রে tan থিটা কত হবে? এর ক্ষেত্রে আবার tan থিটা হবে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? এ বি বাই বি এফ, তাই তো, এ বি বাই বি এফ। ক্লিয়ার? আবার এই স্মল পি কিউ এফ, তাহলে আবার এই স্মল পি কিউ এফ, তাহলে এই আবার এই স্মল পি কিউ এফ থেকে tan থিটা কত হবে? এই স্মল পি কিউ থেকে tan থিটা কত হবে? সেম লম্ব আর ভূমি। তাহলে লম্ব কত? স্মল পি কিউ কি লম্ব আর বাই ভূমি, তাহলে ভূমি কত? স্মল পি এফ, তাই না? স্মল পি কিউ এফ এর ক্ষেত্রে tan থিটা মানে কি এই লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত? স্মল পি কিউ বাই ভূমি হচ্ছে স্মল পি এফ। তাহলে আবার সেম ভাবে এই অ্যাঙ্গেল কি বিপরীত কোণ মানে দুটি সমান। তাহলে এই tan থিটা আর এই tan থিটা কি হবে? তাহলে দুটি tan থিটা কি হবে? আবার হবে সমান। তাহলে এ বি বাই বি এফ কত হবে? ইকুয়ালস টু হচ্ছে স্মল পি কিউ বাই স্মল পি এফ। ক্লিয়ার? এবার আবার মন দিয়ে দেখো যে এই যে প্রধান অক্ষ আছে, মানে আমি আবার বলতে পারবো যে প্রধান অক্ষ কত? এই যে ও পি, বা আমি লিখবো এটা এক্স এটা ওয়াই। ধরলাম যে এই এক্স ওয়াই কি প্রধান অক্ষ, হ্যাঁ, এই এক্স ওয়াই হলো প্রধান অক্ষ।
তাহলে প্রধান অক্ষের সঙ্গে কিউএ কি সমান্তরাল, তাই না? যে অ্যাকচুয়ালি এই প্রধান অক্ষের সঙ্গে কিউএ সমান্তরাল হওয়ার জন্যই কি প্রতিফলিত আলো এই ফোকাস দিয়ে পাস করেছে, তাই তো? তার মানে এক্স, তার মানে আমরা বলবো যে এক্স ওয়াই সমান্তরাল কত, এই এক্স ওয়াই সমান্তরাল কত কিউএ, তাই না? যে অ্যাকচুয়ালি এক্স ওয়াই এর সঙ্গে কিউএ হচ্ছে সমান্তরাল। তাহলে কিউএ যদি সমান্তরাল হয়, তাহলে এই পি কিউ আর এবি কি সমান। তাহলে আমরা বলবো যে ক্যাপিটাল পি কিউ ইকুয়াল টু কত এবি, তাই তো? যে প্রধান অক্ষের সঙ্গে কিউএ হচ্ছে সমান্তরাল, সেই জন্য এই পি কিউ আর এবি কি হচ্ছে দুজনা সমান। তাহলে এই এবির জায়গায় আমি কি লিখবো, এই এবি জায়গায় আমি ক্যাপিটাল পি কিউ অবশ্যই লিখতে পারবো। তাহলে এবি মানে কি ক্যাপিটাল পি কিউ, আমি স্মল পি কিউ কে নামাই দিলাম, তাহলে স্মল পি কিউ নামলো। তাহলে ইকুয়ালস কত হবে, এবি মানে কি বসলো ক্যাপিটাল পি কিউ, স্মল পি কিউ নামলো, আর বিএফ কি হবে, তাহলে বিএফ যাবে উপরে, তাহলে এই বিএফ গেল উপরে, আর নিচে তাহলে কি থাকছে স্মল পিএফ। তাহলে আমি একটা কি পেলাম, এই দুটি ত্রিভুজটাকে এই ইকুয়েশন পেলাম, আর এই দুটি থেকে আমি এই ইকুয়েশন পেলাম। হ্যাঁ, এবার তার মানে এটা কি ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ কত ক্যাপিটাল পিসি বাই স্মল পিসি, আর এখানে কি আছে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ মানে বিএফ বাই স্মল পিএফ। তাহলে এটা তো ইকুয়াল, তাই তো? তাহলে এটা যা এটা কি সমান, তাহলে এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা। তার মানে কি যে অ্যাকচুয়ালি এটা ইকুয়ালস টু কত যা বোঝায়, এটা ইকুয়ালস টু সেম বোঝায়। এই ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইকুয়ালস টু যা বোঝায়, এই বিএফ বাই পিএফ মানে কি সেম বোঝায়। তার মানে আমরা এখান থেকেই বলতে পারবো তাহলে এটা মানে কি, তাহলে এই ক্যাপিটাল পিসি বাই স্মল পিসি আর বিএফ বাই স্মল বিএফ কি সমান, তাই তো? তাহলে সমান লিখতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো যে ক্যাপিটাল পিসি বাই স্মল পিসি কত হবে ইকুয়াল টু লিখবো যে বিএফ বাই বাই হচ্ছে স্মল পিএফ। ক্লিয়ার? ঠিক আছে। দেখো তো ক্যাপিটাল পিসির মান তুমি জানো না? ক্যাপিটাল পিসির মান তুমি জানো? তোমরা কি জানো? তোমরা জানো যে ওসি জানো, ও ক্যাপিটাল পি জানো, ও স্মল পি জানো, ও এফ জানো, বাট ক্যাপিটাল পিসি তুমি জানো না। এই ক্যাপিটাল পিসি কে তোমাকে বার করতে হবে, স্মল পিসি তুমি জানো না, বার করতে হবে, বিএফ জানো না, বার করতে হবে, আর স্মল পিএফ এটাও জানো না, তোমাকে বার করতে হবে। ঠিক আছে, খুবই ইজি। তাহলে এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এবার একটু শুধু মন দিয়ে রাখো যে কি, যে আমি তোমাদের প্রথমেই বলা হয়েছে যে যখন প্রথম ক্লাসের দিকেই বলা হয়েছে যে আমরা এখানে যেই সব দর্পণ আমরা ইউজ করব সেই সবই কি ক্ষুদ্র উন্মেষ যুক্ত। তার মানে কি যে এই যে এর উন্মেষটা এত বড় না, এই উন্মেষ খুবই স্মল। তাহলে মন দিয়ে রাখো, এর উন্মেষ যদি খুবই স্মল হয়, দেখো এটা ও, তাই তো? এখানে তাহলে এটা আমি বড় করে দেখাইছি, এটা আমি বড় করে দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের রিয়েল কেসে কি হয়, এই রিয়েল কেসে কি যে এর উন্মেষ খুবই স্মল হয়। যে তোমাদের যে বিভিন্ন হয় না যে সেভিং মিরর কিংবা ডেন্টাল চিকিৎসায় যে দর্পণ আমরা ইউজ করি সেগুলো আমাদের অবতল দর্পণ, এবং গাড়ির ভিউ ফাইন্ডার বা গাড়ির রেয়ার ভিউ মিরর যে আছে, তুমি ওই গাড়ির ভিউ ফাইন্ডারকে দেখে তুমি কখনোই বুঝতে পারবে না যে ওটা এত বড় বেঁকে আছে। তোমরা অবশ্যই বাইকের যে আছে ভিউ ফাইন্ডার, ওই বাইকের ভিউ ফাইন্ডারকে তুমি যদি দেখো, তুমি যদি হাত দাও, তাহলে তোমাদের মনে হবে না এটা একদম সম্পূর্ণ প্লেন। অ্যাকচুয়ালি তোমাদের মনে কি হবে যে ওটা আমাদের একটা সমতল দর্পণ, বাট তুমি ওটাকে যে সমতল দর্পণ না সেটা তুমি বুঝতে কি করে, তুমি যদি তোমার মুখকে নিয়ে যাও দেখতে পাবে ওই মোটর বাইকের ওই রেয়ার মানে ভিউ ফাইন্ডারে তোমার মুখটা ছোট হয়ে গেছে। তার মানে কি যে অ্যাকচুয়ালি ওটা উত্তল দর্পণ, বাট তুমি বুঝতে পারছো না যে ও এই উত্তল দর্পণ আকারে আছে।
কেন? অ্যাকচুয়ালি কি যে আমাদের কি রিয়েল কেসে যেসব আমরা দর্পণ ইউজ করি সেই সব প্রত্যেকের কি এই উন্মেষটা কি হয়, এই যে উন্মেষটা খুবই স্মল হয়, এই উন্মেষটা খুবই স্মল, তাই তো? তাহলে এই উন্মেষ যদি খুব স্মল হয়, ঠিক আছে, আমি কি কি দেখাইছি, বড় দেখাইছি, এটা দেখানো হয়েছে বড় করে, বাট অ্যাকচুয়ালি কি হয়, উন্মেষ খুব স্মল। তাহলে যদি আলো যদি এসে পড়ে, এটা কি দেখো, এটা এ পয়েন্টটা কি হবে, এই আলো যদি এখানে যদি লম্বটা নিতে কি হবে, লম্বটা কোথায় যাবে, এই লম্বটা কি, এটা এ এটা বি, যদি লম্ব টানা হয়, যদি লম্ব টানা হয়, তাহলে যদি ক্ষুদ্র উন্মেষ হয় এবং ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ নিয়ে যদি এ থেকে যদি লম্ব টানি, তবে দেখা যাবে এই বি পয়েন্ট আর ও পয়েন্ট কি সেম পয়েন্ট। তার মানে এই উন্মেষ যদি খুব স্মল হয়, এই উন্মেষ যদি যদি না, যে উন্মেষ কি স্মল হওয়ার ক্ষেত্রে, মানে অ্যাকচুয়ালি কি এইসব ক্ষেত্রে উন্মেষ খুব স্মল হয়, এবং উন্মেষ খুব স্মল হওয়ার ক্ষেত্রে এই বি আর ও কি সেম পয়েন্ট, তাই তো? তাহলে এখানে আমি লিখতে পারবো যে উন্মেষ খুবই ক্ষুদ্র হওয়ার জন্য, তাহলে কি লিখলাম, যে উন্মেষ খুবই ক্ষুদ্র হওয়ার জন্য, যদি ক্ষুদ্র হয় হওয়ার জন্য ও এবং বি একই বিন্দু, ও এবং বি একই বিন্দু। তাহলে ও আর বি যদি সেম পয়েন্ট হয়, তাহলে ও আর বি কি সেম পয়েন্ট, তার মানে এফ থেকে বি এর ডিসটেন্সটা এফ থেকে ও এর ডিসটেন্স একই। অ্যাকচুয়ালি ও আর বি কি উন্মেষ খুব ক্ষুদ্র হওয়ার জন্য ও আর বি সেম পয়েন্ট, তাহলে ও আর বি যেহেতু সেম পয়েন্ট হয়ে গেছে, তাহলে বি এফ যা ও এফ কি সেম জিনিস, তাহলে আমরা বলতে পারবো যে বি এফ ইকুয়ালস টু হচ্ছে ও এফ। ক্লিয়ার? তাহলে এই লাইনটা তোমাদের মাস্ট লিখতেই হবে, মাস্ট লিখতেই হবে, লিখতেই হবে, নাহলে কিন্তু তোমাদের হাফ নাম্বার কেটে নেবে। আর অ্যাকচুয়ালি যে আমরা এখানে কি ইউজ করেছি, কি আমরা এই থিওরিটা আমরা ইউজ কি করেছি, r ইকুয়ালস টু 12, এবং r ইকুয়ালস টু 12 এই প্রমাণটাও কেন হয়, কেন আসে, ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে জন্য তো আসে না, r ইকুয়ালস টু 12। তাহলে উন্মেষ খুব ক্ষুদ্র হওয়ার জন্য ও আর বি কি, বা বি আর ও কি সেম পয়েন্ট, তাহলে ও আর বি একই পয়েন্ট, তাহলে ও থেকে এফ এর ডিসটেন্স যা, বি থেকে কি এফ এর ডিসটেন্সটা একই, তাহলে বি এফ ইকুয়ালস টু ও এফ। তাহলে এই বি এফ এর জায়গায় আমি ও এফ লিখতে পারবো, বাই হচ্ছে স্মল পি এফ। ক্লিয়ার? এবার ক্যাপিটাল পিসি, এটা কি আমাদের ক্যাপিটাল পিসি, এই ক্যাপিটাল পিসি মানে আমি কিন্তু জানি না, তাহলে ক্যাপিটাল পিসি মানে কোনটা, এই ছবিতে দেখো, এই ছবিতে ক্যাপিটাল পিসি মানে কোনটা, এই যে এই ডিসটেন্সটা, এই যে ক্যাপিটাল পিসি মানে কোন ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে আমাদের ক্যাপিটাল পিসি। ঠিক আছে? তাহলে এবার তুমি যদি ছবি দেখো, এই ক্যাপিটাল পিসি কে আমি লিখবো ও পি মাইনাস ওসি, এই ও থেকে ক্যাপিটাল পি মানে ও ক্যাপিটাল পি আর ওসি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি মাঝখানে ক্যাপিটাল পিসি পেয়ে যাবো। তাহলে এই ক্যাপিটাল পিসি কে আমি লিখবো এভাবে, তাহলে ক্যাপিটাল পিসি মানে কি ওপি, ও ক্যাপিটাল পি মাইনাস ও সি, ও ক্যাপিটাল পি মাইনাস ও সি, তার মানে আমি পাবো এই মাঝখানটা মানে কি ক্যাপিটাল পিসি পাবো। এবার স্মল পিসি, স্মল পিসি মানে কি, স্মল পিসি মানে বোঝায় এই ছোট ডিসটেন্সটা, স্মল পিসি মানে এই ডিসটেন্সটা, তাহলে এই ডিসটেন্সটা আমাকে ইনডাইরেক্টলি ভাবে দেওয়া আছে, তাহলে এই স্মল পিসি মানে কি ও সি মাইনাস ওপি, তাহলে ও সি মাইনাস ও স্মল পি। ক্লিয়ার? ও স্মল পি ইকুয়ালস টু ওএফ, এই ওএফ এর মানটা আমাকে বসাতে হবে না, কেন অ্যাকচুয়ালি ওএফ আমি কিছু করব না, কেন করব না, কারণ অ্যাকচুয়ালি আমি ওএফ এর মানটা আমার জানা আছে মাইনাস এফ, স্মল পি এর জানা নাই, এই স্মল পি এর, তাহলে এই স্মল পি এর মানে কি লিখবো, ও স্মল পি মাইনাস ওএফ, তাই না? ওই স্মল পি মানে ও স্মল পি, তো জানাই আছে, তাহলে স্মল পি মানে কি ও স্মল পি মাইনাস ও এফ। ক্লিয়ার? এবার তোমার কাজ কমপ্লিট, শুধু মানগুলো বসাও। দেখো তুমি যতগুলো ছিল আননোন রাশি, তুমি ওকে এমনভাবে কনভার্ট করা হলো যেগুলো সব নোন, তাই তো? তাহলে মানগুলো বসাও এবং উইথ সাইন,
তোমাকে এখানে সাইন ধরতেই হবে। তাহলে ও ক্যাপিটাল পি, তাহলে ও ক্যাপিটাল পি কোথায় আছে? তাহলে ও ক্যাপিটাল পি মানে মাইনাস ইউ মাইনাস ও সি, ও সি মানে মাইনাস আর, মানে ও সি মানে কি মাইনাস আর মানে মাইনাস 12। তাহলে আমি লিখতে পারবো যে প্লাস 12, তাই না? কেন একটা মাইনাস আর ও সি মানে কত? ও সি মানে হচ্ছে মাইনাস আর মানে মাইনাস 12 বাই ও সি মানে আবার মাইনাস 12 মাইনাস ও স্মল পি। তাহলে ও স্মল পি মানে কি? এটাতে মাইনাস একটা আছেই, তাহলে প্লাস ভি হয়ে যাবে ইকুয়ালস টু ওএফ। তাহলে ওএফ মানে কি? ওএফ মানে হচ্ছে মাইনাস এফ, ওএফ মানে হচ্ছে মাইনাস এফ। আর ও স্মল পি মানে কি? মাইনাস ভি মাইনাস আর ওএফ মানে মাইনাস এফ মানে প্লাস এফ। ক্লিয়ার? এবার তোমাদের কাজ হয়ে গেছে, শুধুমাত্র এবার কি করবে? এবার বজ্র গুণন করো। তাহলে নাও গুণ করে দাও। তাহলে গুণ করলে কত হবে? ইউভি মাইনাস ইউএফ। ক্লিয়ার? এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। তারপর মাইনাস 2vf প্লাস 2f স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে 2f স্কয়ার মাইনাস vf হবে। গুণ করো, গুণ করলে তুমি এটা পাবে। তাহলে 2f স্কয়ার কাটা গেল। তাহলে কে থাকছে পরে? uv মাইনাস uf। কিংবা আমি এটাকে আর এটাকে আমি মানে সমান সমান অপোজিট দিকে নিয়ে গেলাম। তাহলে কত হবে? এটা কি মাইনাস, তাহলে কত হবে? এটাকে প্লাস ইউএফ, আর এটা কত হবে? প্লাস 2vf আর মাইনাস ইউএফ, তো মাইনাস ভিএফ তো আছে, তাই না? ইউভি এদিকে থাকলো, এই মাইনাস কে নিলাম ওই সাইডে, প্লাস হয়ে গেল, মাইনাস নিলাম ওই সাইডে, প্লাস হয়ে গেল, ওদিকে মাইনাস ভিএফ আছে। তাহলে কি হবে? তাহলে থাকছে হচ্ছে ইউভি ইকুয়ালস টু কত? ইউএফ। আর এটা কত হবে? এটা কত হবে? এটা হবে আমাদের কত? প্লাস ভিএফ। ক্লিয়ার? এবার এটাই সমীকরণকে তুমি একটা পার্টিকুলার একটা ফর্ম আনার জন্য তুমি কি করলে? বোথ সাইডে আমি ইউভিএফ আর এদিকেও ইউভিএফ দিয়ে আমি ভাগ করলাম, তাই তো? এই দিকেও ভাগ করলাম কত? ইউভিএফ, এদিকেও ইউভিএফ দিয়ে ভাগ করলাম বোথ সাইডে। তাহলে এই ইউভি কাটলো, তাহলে কে পড়ে থাকবে? যদি কেটে দিই তাহলে কে পড়ে থাকবে? তাহলে থাকবে কত? 1/f ইকুয়ালস টু, থাকবে কত? 1/f ইকুয়ালস করে থাকবে কত? যদি ভেঙে দিই তাহলে থাকবে হচ্ছে ইউএফ, তাহলে 1/v প্লাস 1/e এটা থাকবে। তুমি এই সমীকরণটা পাওয়ার পর বোথ সাইডে কি করলাম? ইউভিএফ দিয়ে ভাগ করলাম, তাহলে কে থাকবে? 1/f ইকুয়ালস কত? 1, এটা কি ইউএফ বাই কত? ইউভিএফ। তাহলে ইউএফ কাটবে, তাহলে 1/v প্লাস কত? ভিএফ বাই কত? ইউভিএফ। তাহলে ভিএফ দিয়ে কাটবে, তাহলে 1/e। তাহলে আমরা তাহলে সমীকরণ কি পেলাম? 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। ঠিক আছে? তাহলে আবার এই f মানে কি? লিখবো? এটা তো অবতলের ক্ষেত্রে হচ্ছে। তাহলে আমাদের কি পেলাম? 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। ঠিক আছে? আবার এই f মানে কি? এখান থেকে তাহলে f মানে কি লিখবো? f মানে কি r/2, তাহলে f মানে হচ্ছে r/2, তাহলে 2 যাবে কোথায়? f মানে কি r/2, তাহলে 2 গেল উপরে। তাহলে আমরা এক্সাক্ট তাহলে ইকুয়েশন কি পেলাম? 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু 2/r। তাহলে এটা কি পেলাম আমরা? অবতল দর্পণের ক্ষেত্রে তার সমীকরণ। কিছুই না, তোমরা এই ছবিটা আঁকবে, ধরবে যে m ও m' কি একটি অবতল দর্পণ, এবং বিভিন্ন তোমরা পরিচয় দিবে। দেওয়ার পর এই দুটি সমীকরণ থেকে তুলনা করে এটা পাবে, এই দুটি থেকে কি এটা পাবে, আবার দুটো থেকে যদি তুলনা করি তাহলে এই লাইন পাবো। তাহলে একে এই যেহেতু উইডনেস খুব স্মল, তাহলে বিএফ মানে কি? ওয়েভ বসালাম, এবং এই প্রত্যেকের মান কি করব? আমাদের ইনডাইরেক্টলি দেওয়া আছে, তাহলে কি করলাম? এই প্রত্যেকের কি এই বিয়োগ করে প্রত্যেকটা মান বসালাম। তাহলে এই প্রত্যেকের মান আমাদের
জানা আছে, উপরটা একটা ইনফরমেশন সব দিলাম, দিয়ে ওই যোগ বিয়োগ করলাম, ভাগ করলাম, এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে তার সমীকরণ কি হয়, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু 2/r। ক্লিয়ার? তোমাদের এটা কিন্তু বোর্ড এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং সেটা তোমরা অবশ্যই এটাকে নোট করে নিবা। আশা করি বোঝার কোনো সমস্যা হয়নি। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব উত্তল দর্পণের ক্ষেত্রে সমীকরণ। নেক্সট আমরা করব উত্তল দর্পণের ক্ষেত্রে সমীকরণ প্রতিষ্ঠা করব। তাহলে এটা আমাদের উত্তল দর্পণ এবং আমাদের মূল মন্ত্র কি, যে ব ফর বস্তু আর ব ফর বাম, তাই তো? তাহলে বস্তু থাকবে কোন দিকে? তাহলে বস্তু আছে অলওয়েজ বাম দিকে। ঠিক আছে, তাহলে এটা ধরলাম যে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ হচ্ছে আমাদের বস্তু। তাহলে একটা রে কি হবে, একটা রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যাবে, গিয়ে কি হবে, গিয়ে এবার এখান থেকে প্রতিফলিত হবে, তাই তো? প্রতিফলিত হবে হয়ে তাহলে আমাদের দেখে কি মনে হবে, যে প্রতিফলিত হওয়ার পর এই আলোটা প্রধান অক্ষের পিছন দিকে কি কোন একটা পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে সেই পয়েন্টকে আমরা কি বলি, ফোকাস, তাই তো? কি বলি, ফোকাস। এবং এখান থেকে দেখে কি মনে হবে, যে আমরা যেগুলো দুটি পসিবল রে দিয়ে করি, এবং এখান থেকে আরেকটা ধরবো যে কি, যে এখানে কি লম্বভাবে আপতিত হয়ে লম্বভাবে ও প্রতিফলিত হওয়ার পর ফিরে গেছে। এবং যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে ধরা হয়েছে, সেহেতু এই আলোটা কোথায় তাহলে মিট করতো? তাহলে লম্বভাবে যদি আপতিত হয়, তাহলে এই আলো তাহলে মিট করতো কোথায়? তাহলে এই আলো আমাদের মিট করতে হচ্ছে সি, মানে বক্রতা কেন্দ্রে, ঠিক না? তাহলে ব্যাপারটা কি, যে ব্যাপারটা এখানে ছিল কে, বস্তু ছিল, এটা কি ওর হেড, এখান থেকে আলো গেল, একটা বেগ এই সাইডে, একটা আসলে একটা কি সমান্তরালভাবে গেল প্রধান অক্ষের সঙ্গে, ও প্রতিফলিত হবে হয়ে কি আমাদের কি মনে হবে, যে ওই আলোটা প্রধান অক্ষের একটি পয়েন্ট থেকে অপসৃত হচ্ছে, সেটা ফোকাস। এবং আরেকটা কি, যে আমরা যেগুলো দুটো পসিবল রে দিয়ে করি, এবং একটা কি হবে, প্রধান গোলীয় দর্পণে কি লম্বভাবে গিয়ে লম্বভাবে ব্যাক করবে। তাহলে ওই পয়েন্ট যদি ডটেড করে দিই, তাহলে ওদের কোথায় মিট করবে, অবশ্যই সি পয়েন্টে। ঠিক আছে, তাহলে এই যে আলো, তার মানে এটা কোন আলো, এই আলো এবং এই আলো, সেটা কি, সেটা আফটার রিফ্লেকশন। তাহলে আফটার রিফ্লেকশন, তাহলে এই আলোটা কি, যদি বলা হয় এখানে আমাদের চোখ আছে, তাই তো? যদি বলা হয় যে এখানে আমাদের চোখ আছে, তাহলে এই চোখ যে আলোটা দেখতে পাচ্ছে, এই আলো আর এই আলো যেটা চোখে আসছে, সেটা কি আফটার রিফ্লেকশন। তাহলে এই ওর চোখে কি মনে হচ্ছে, ওর চোখে মনে হচ্ছে আলোটা ভাবে ছড়াচ্ছে, তাই তো? ওর চোখে মনে হচ্ছে আলো ভাবে ছড়াচ্ছে, তার মানে তাহলে নিশ্চয়ই তাহলে ওরা কোন একটা পয়েন্ট থেকে ছড়াচ্ছে। তাহলে এটা কোন আলো, এটা হচ্ছে আফটার রিফ্লেকশন। এবং আফটার রিফ্লেকশন বা প্রতিফলনের পর যে আলো আমাদের চোখে এসে পৌঁছাবে, ওটা কোন আলো, ওটা প্রতিবিম্বের আলো, তাই না? ওটা প্রতিবিম্বের আলো, প্রতিবিম্বের সংখ্যাতে বলা হয়েছে ওটা প্রতিবিম্বের আলো। তাহলে এই আলোটা প্রতিবিম্বের, তাহলে এই আলো, এই যেটা প্রতিবিম্বের আলো, সেটা ওর ছড়াচ্ছে, তার মানে নিশ্চয়ই কি ওর প্রতিবিম্ব কোথাও একটা পয়েন্টে গঠিত হয়েছে। তাহলে ও তাহলে কোথা থেকে তাহলে অপসৃত হচ্ছে বলে মনে হবে, সেটা এই পয়েন্টে, সেটা এই পয়েন্ট, তাই তো? সেটা এই পয়েন্ট, তাই না? যে এই যে তুমি এই দুটো রেখে তুমি যদি জয়েন করাও, তাহলে ওরা জয়েন হচ্ছে কোথায়, এই পয়েন্টে। তাহলে এটা এই দুটো তাহলে কার আলো, প্রতিবিম্বের আলো, তাহলে প্রতিবিম্বের আলো এভাবে ছড়াচ্ছে। তাহলে কোন পয়েন্ট থেকে ছড়াচ্ছে, এই পয়েন্ট থেকে ছড়াচ্ছে, তাহলে ওটাই কি আমাদের প্রতিবিম্বের অবস্থান। ক্লিয়ার? এটা আমাদের কি প্রতিবিম্ব, এবং সেটা কোন প্রতিবিম্ব, অবশ্যই অসৎ বা ভার্চুয়াল ইমেজ ওখানে ফর্ম করেছে। ঠিক আছে, তাহলে এর নাম কি, এর নাম হচ্ছে স্মল পি, এর নাম হচ্ছে স্মল কিউ। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের, এটা ও, সেম একই ভাবে আমরা বলবো যে ও ক্যাপিটাল পি। তাহলে ও ক্যাপিটাল পি মানে কি,
ও ক্যাপিটাল পি মানে লিখবো বস্তু দূরত্ব, তাই তো, বস্তু দূরত্ব। বলো এই বস্তু দূরত্ব কি লিখবো, ইউ। তাহলে এই ইউটা মাইনাস না প্লাস, এই ইউ মাইনাস না প্লাস হবে, অবশ্যই এটা কি জিরো, এদিকে কি মাইনাস, এদিকে প্লাস। তাহলে তাহলে বস্তু কোন দিকে আছে, বস্তু হচ্ছে নেগেটিভে, তাহলে ইউটা কি হবে, অবশ্যই নেগেটিভ। আমরা এখানে সাইন ধরতেই হবে। ও ক্যাপিটাল পি, তাহলে ও ক্যাপিটাল পি মানে কি বোঝায়, এটা মানে বোঝায় যে প্রতিবিম্ব দূরত্ব। এই প্রতিবিম্ব দূরত্ব কত হবে, অবভিয়াসলি প্লাস বি, কেন রাইট সাইডে আছে। ও ক্যাপিটাল এফ মানে কি, মানে এই উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কত, অবশ্যই প্লাস এফ, মানে প্লাস 2r, সরি উল্টো হয়ে গেল, প্লাস প্লাস এফ। এবং ও সি মানে বক্রতা ব্যাসার্ধ, মানে কত প্লাস আর, কেন ওই জায়গায় আছে, তার মানে প্লাস 2f হলো। এগুলো কি আমাদের ধরলাম, এগুলো সব ধরি, ঠিক আছে। এবার তোমাকে আগের মতন করেই তোমাকে করতে হবে, এবার তোমাকে খুঁজতে হবে কোথায় কোথায় ত্রিভুজ লুকিয়ে আছে। এবং সেম একই রকম ভাবে তুমি এই পয়েন্টকে ধরো এ, এবং এ পয়েন্ট থেকে তুমি প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দাও। প্রধান অক্ষের উপর লম্বটা নয়, এই লম্বটার নাম কি, এবি, ক্লিয়ার। এবার তোমাকে ত্রিভুজ খুঁজতে হবে, কই ত্রিভুজ, এই ক্যাপিটাল পি কিউ সি এই অ্যাঙ্গেলটা আর স্মল পি কিউ সি এই দুটি ত্রিভুজ কি ক্যাপিটাল, এই এরকম এরকম আছে, দেখো ব্যাপারটা ঠিক এরকম আছে, ক্যাপিটাল পি কিউ সি স্মল পি কিউ সি। তাহলে ক্যাপিটাল পি কিউ সি এই ত্রিভুজ, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল যা হবে, আর এই ছোট ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা সেম হবে। তাহলে দুটি ত্রিভুজকে আবার সাদৃশ্য করে ত্রিভুজ, মানে সিমিলার অ্যাঙ্গেল, তাই তো। তাহলে আমরা কি লিখবো, ক্যাপিটাল পি কিউ সি ত্রিভুজ আর স্মল পি কিউ সি, বোঝা গেল তো, ক্যাপিটাল পি কিউ সি আর স্মল পি কিউ সি। তাহলে ত্রিভুজ ক্যাপিটাল পি কিউ সি এবং কি ত্রিভুজ কত, স্মল পি কিউ সি, স্মল পি কিউ সি দুটিকে আবার সাদৃশ্য করে ত্রিভুজ বা থেকে পাই, ঠিক আছে। তাহলে এই ক্যাপিটাল পি কিউ সি, ক্যাপিটাল পি কিউ সি এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে আমাদের ট্যান থিটা কত হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত, এই বড় ত্রিভুজ, হ্যাঁ বড় ত্রিভুজের ক্ষেত্রে তাহলে লম্ব কত হবে, ক্যাপিটাল পি কিউ বাই ভূমি কত, ক্যাপিটাল পি সি। আবার সেম এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে কত, এই ক্যাপিটাল পি কিউ সি, এই ক্যাপিটাল পি কিউ সির ক্ষেত্রে ট্যান থিটা কত হবে, লম্ব কত, লম্ব হচ্ছে স্মল পি কিউ বাই স্মল পি সি, ক্লিয়ার। ক্যাপিটাল পি কিউ সি স্মল পি কিউ সি সাদৃশ্য করে ত্রিভুজ, দুটো আমি ট্যান থিটা পেলাম, আবার দুটো কি থিটা একই, মানে ট্যান থিটা একই, সো এটা ইকুয়ালস টু এটা। তাহলে ক্যাপিটাল পি কিউ বাই ক্যাপিটাল পি সি ইজ ইকুয়ালস টু স্মল পি কিউ বাই স্মল পি সি। এটা নামলো এটা উঠলো, তাহলে কি থাকবে, তাহলে থাকবে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল পি সি বাই স্মল পি সি, তাই তো। তার মানে ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ মানে কি, বড় পি সি বাই ছোট পি সি, ক্লিয়ার হয়ে গেল। এবার আরো দুটো ত্রিভুজ লুকিয়ে আছে, কোথায় কোথায়, এই যে এ বি এফ এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আর স্মল পি কিউ এফ এই অ্যাঙ্গেলটা, মানে সম্পূর্ণ একই কিন্তু আগের মতো, ক্যাপিটাল পি কিউ সি স্মল পি কিউ সি এই অ্যাঙ্গেল ছিল। এবার এ বি এফ আর এই যে এ বি এফ এই অ্যাঙ্গেলটা আর স্মল পি কিউ এফ দুটি আবার সমান অ্যাঙ্গেল। তাহলে তাহলে কি বলবো, ত্রিভুজ ত্রিভুজ এ বি এফ এন্ড এবং এবং ত্রিভুজ কত, এবং ত্রিভুজ স্মল পি কিউ এফ থেকে পাই, তাই তো, ঠিক আছে। তাহলে এ বি এফ তাহলে এফ থেকে তাহলে ট্যান থিটা কত পাবো,
তাই তো? তাহলে এ বি এফ, তাহলে এর তাহলে tan থিটা আমরা পাবো এ বি এফ থেকে tan থিটা এ বি বাই বি এফ, ক্লিয়ার, ইকুয়ালস টু স্মল পি কিউ এফ, তাহলে এর কত পাবো, এর tan থিটা কত পাবো স্মল পি কিউ বাই স্মল পি এফ, তাই না? তাহলে এ বি এফ এর tan থিটার মান যা হবে স্মল পি কিউ এফ এর tan থিটার মান একই হবে, তাই তো? ঠিক আছে, এবার আবার সেম একই রকম ভাবে আমরা এখানে লিখতে পারবো যে এর নাম দিলাম x, এটা y, মানে এখানে প্রধান অক্ষ, তাহলে x y এর সঙ্গে q এ কি সমান্তরাল, তাহলে আমরা লিখব যে x y সমান্তরাল q a, তাই যদি সমান্তরাল হয় এটার সঙ্গে এই যদি সমান্তরাল হয় তবে ক্যাপিটাল P Q মানে কি AB, তাহলে এ বি মানে ক্যাপিটাল পি কিউ, ক্লিয়ার? তাহলে এ বি মানে কি ক্যাপিটাল পি কিউ, তাহলে ক্যাপিটাল পি কিউ বাই কত, বাই স্মল পি কিউ ইজ ইকুয়ালস টু বি এফ বাই স্মল পি এফ, ক্লিয়ার? তার মানে আমি এটা পেলাম দুটি সাদৃশ্যপূর্ণ ত্রিভুজ থেকে পেলাম। তাহলে আবার সেম ভাবে আমরা বলতে পারবো এই রেশিওর মান যা, এই রেশিওর মান একই, তার মানে কি এ আর এ কি দুজন বন্ধু, তাহলে আমরা লিখব যে ক্যাপিটাল পিসি বাই স্মল পিসি ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হবে বি এফ বাই স্মল পি এফ, ক্লিয়ার? ক্লিয়ার? এবং সেম যে এই যে এদের মান কি আমাদের ডাইরেক্টলি দেওয়া নাই, সব দেওয়া আছে বাট ইনডাইরেক্টলি আমাদের সব দেওয়া আছে, ঠিক আছে? এবং সেম তাহলে এই যে দর্পণ এটাও কি আমাদের ক্ষুদ্র উন্মেষ, তাহলে উন্মেষ, তাহলে এখানে সেম ভাবে লিখব যে উন্মেষ খুবই ক্ষুদ্র হওয়ার জন্য, তাহলে যদি ক্ষুদ্র হয় তাহলে ও আর বি কি সেম পয়েন্ট, তাহলে ও আর বি সেম পয়েন্ট, তাহলে ও আর বি যদি সেম পয়েন্ট হয় তাহলে ও থেকে এফ এর ডিসটেন্স যা, বি থেকে কি এফ এর ডিসটেন্স একই, কেন ও আর বি এবার সেম পয়েন্ট, তাহলে ও আর এফ যা বি আর এফ একই, তাহলে আমরা লিখব যে বি এফ ইকুয়ালস টু হচ্ছে ও এফ, ক্লিয়ার? তাহলে বি এফ মানে কি, তাহলে বি এফ মানে হচ্ছে ও এফ বাই হচ্ছে স্মল পি এফ, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে, কারুকার্য করতে হবে, নকশা করতে হবে। তাহলে ক্যাপিটাল বিসি বলো, এই যে এখানে কত আছে ক্যাপিটাল পি, এখানে ক্যাপিটাল সি, তাহলে এই ক্যাপিটাল বিসি মানে কি এই টোটাল লেন্থটা, তাহলে এই টোটালটাকে আমি এমন ভাবে লিখব যাতে 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 এদেরকে আমি রিপ্লেসমেন্ট করতে পারি, মানে এদের সাহায্য করব। তাহলে ক্যাপিটাল পিসি কে আমি লিখব ও পি প্লাস ও সি, তাই না? ক্যাপিটাল পিসি মানে কি ও ক্যাপিটাল পি প্লাস ও ক্যাপিটাল সি, তাহলে ও ক্যাপিটাল পি প্লাস ও সি আমি করছি মানে আমারটাই ঠিক অবশ্যই না, তোমরা অবশ্যই কিন্তু নিজে হাতে করে দেখবে। বাই স্মল পিসি, মানে কোনটা, এই যে এখানে আছে স্মল পি, এখানে সি, তাহলে এই স্মল পিসি মানে কি লিখবো, এই স্মল পিসি মানে লিখবো ও সি মাইনাস ওপি, এই স্মল পিসি মানে লিখবো ও সি মাইনাস ও স্মল পি, তাই না? তাহলে এই যে স্মল পিসি ডিসটেন্স মানে আমাকে এখান থেকে আমাকে এই ডিসটেন্স বার করতে হচ্ছে, তাহলে ওসি মাইনাস ও স্মল পি, ঠিক আছে? ওএফ কে আমি কিছুতেই রিপ্লেসমেন্ট করব না, কেন করব না, কারণ আসলে ওএফ এর মান আমি জানা আছে, তাহলে ওএফ কে আমি ওএফ রাখলাম। বাট স্মল পিএফ, তাহলে এই যে স্মল পিএফ মানে কি এই ডিসটেন্সটা, তাহলে স্মল পিএফ মানে কত ওএফ মাইনাস ও স্মল পি, ওএফ মাইনাস ও স্মল পি, ঠিক আছে? এবার একে আমি এমনভাবে ভাঙালাম যাতে সব মানকে আমি রিপ্লেসমেন্ট করতে পারি, তাহলে ও ক্যাপিটাল পি, দেখো এটা কি আছে ও ক্যাপিটাল পি, তাহলে ও ক্যাপিটাল পি কত মাইনাস ইউ, তাহলে সব শুধু বসিয়ে দেবে মাইনাস ইউ প্লাস ওসি মানে কত প্লাস 2f প্লাস প্লাস প্লাস
ওসি মানে কি আবার প্লাস 2f মাইনাস ও স্মল পি কত প্লাস, তাহলে মাইনাস থাকবে ইকুয়ালস টু ওএফ, ওএফ কত, ওএফ মানে এফ, এফ এই ওএফ মানে কি এফ মাইনাস ও স্মল কত, ও ও স্মল পি মাইনাস ভি। ক্লিয়ার? এবার কাজ কি বজ্র গুণ করা, তাই তো আমাদের আমরা কি বলি বাংলা গুণ, পাতি গুণ করতে হবে, বজ্র গুণ করতে হবে। তাহলে বজ্র গুণ করি এবার, তাহলে মাইনাস ইউএফ প্লাস ইউভি প্লাস 2f স্কয়ার মাইনাস 2vf ইজ ইকুয়ালস টু 2f স্কয়ার মাইনাস vf, তাই না? তাই তো হবে, তাই হবে, হলো। তাহলে এবার এবার কাটবে কি 2f স্কয়ার কাটবে, তাহলে কে থাকছে পরে এই ইউভি কে আমি ইউভি কে এইদিকে রেখে দেবো, এই মাইনাস কে নিয়ে যাবো ওই সাইডে, তাহলে ইউভি থাকছে, এই মাইনাস যাবে ওই সাইডে, এই মাইনাস যাবে ওই সাইডে, তাহলে ইকুয়ালস টু, তাহলে তাহলে এটা গেলে কি হবে প্লাস ইউএফ প্লাস 2ভিএফ মাইনাস ভিএফ। ক্লিয়ার? হলো, হলো। তাহলে কে থাকছে ইউভি ইকুয়ালস টু এটা কত ইউএফ, হ্যাঁ এটা আমাদের ইউএফ, এই যে ইউএফ, আর এটা কত হবে প্লাস প্লাস কত প্লাস ভিএফ। ক্লিয়ার? এবার তোমাকে সেম ভাবে তোমাকে কি করতে হবে, একই রকম ভাবে বোথ সাইডে তুমি ভাগ করে দাও, তাহলে ইউভি বাই ইউভিএফ ইকুয়ালস টু, তাহলে একে কি করব, একে করব হচ্ছে ইউএফ প্লাস ভিএফ বাই ইউভিএফ, তাহলে বোথ সাইডে ভাগ করলাম, তাহলে কে থাকবে এটা এটা কেটে দাও, হ্যাঁ তাহলে 1 বাই f ইকুয়ালস টু, যদি ভাঙিয়ে দিই তাহলে কত হবে uf বাই uvf প্লাস vf বাই uvf। তুমি যদি লসাগু করো, একে যদি লসাগু করো দেখো তুমি এটাই ফিরে পাবে। ঠিক আছে? তাহলে uf vf কাটলো, তাহলে কে থাকছে পরে, তাহলে থাকছে, তাহলে কে থাকছে পরে 1 বাই f ইকুয়ালস টু 1 বাই v প্লাস 1 বাই u, তাহলে আমরা লিখব যে 1 বাই u প্লাস 1 বাই v ইকুয়ালস টু 1 বাই f। ক্লিয়ার? আবার এই f মানে কি, আবার f মানে 2r, তাহলে r মানে হচ্ছে f ইকুয়ালস টু 2r, মানে ঠিক r মানে কি r ইকুয়ালস টু 2f, তাই তো r ইকুয়ালস টু 2f মানে f মানে কি r বাই 2, তাই না? r ইকুয়ালস টু f, তাহলে f মানে কত হবে r বাই 2, তাহলে f মানে হচ্ছে r বাই 2, তাই তো 1 বাই r বাই 2, r বাই 2 যদি উল্টে যায় তাহলে কত হবে, তাহলে হবে 1 বাই v প্লাস 1 বাই u, 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f ইকুয়ালস টু 2 বাই r। ক্লিয়ার? তাহলে এটা কি আমাদের বাই 2 বাই r, তাহলে এটা কি আমাদের এই উত্তল দর্পণের ক্ষেত্রে সমীকরণ। এবং তোমাদের ইজি হয়ে গেল, কি হলো ইজি, যে উত্তল দর্পণের ক্ষেত্রে সমীকরণ যা হয় অবতল দর্পণের ক্ষেত্রে সমীকরণ একই হয়, তাই না? যে উত্তল দর্পণের ক্ষেত্রে কত হয় 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f ইকুয়ালস টু 2 বাই r, আর অবতলের ক্ষেত্রে কি হয় 1 বাই u প্লাস 1 বাই v ইকুয়ালস টু 1 বাই f ইকুয়ালস টু 2 বাই r। তাহলে কি, তাহলে অ্যাকচুয়ালি উত্তল বলুক বা অবতল বলুক বা যদি বলে গোলীয় দর্পণের সমীকরণ, তাহলে কি যে অ্যাকচুয়ালি গোলীয় দর্পণের সমীকরণ বলতে কি বোঝায়, ওই 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f ইকুয়ালস টু 2 বাই r। ক্লিয়ার? এবার তোমাকে যদি বলে যে গোলীয় দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো, তাহলে তুমি তোমার ইচ্ছে মতো উত্তল বা অবতল করলেই হবে, কিন্তু তোমাকে এত সুন্দর তোমাকে সুযোগ দেওয়া হবে না, তোমাকে মানে মেনশন করে দেওয়া থাকবে নয় উত্তল করো নয় অবতল করো। ক্লিয়ার? তাই তাই তোমরা এটাকে অবশ্যই করে নাও। নেক্সট টপিক হলো আমাদের গোলীয় দর্পণ থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে গোলীয় দর্পণ থেকে সমতল দর্পণ, তাহলে গোলীয় দর্পণের সমীকরণ কত হয় 1 বাই v
প্লাস 1/u ইকুয়ালস টু 1/f ইকুয়ালস টু 2/r, তাই তো? এটা কি হয় আমাদের গোলীয় দর্পণের সমীকরণ। তাহলে আমাকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আর কত হয়? আর হয় ইনফিনিটি। মানে সমতল দর্পণের অ্যাকচুয়ালি সমতল দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ সেটা আছে কোথায়? অসীমে। কেন? যদি বলা হয় দেখো এটা আমাদের গোলীয়, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ, এর বক্রতা কেন্দ্র কোথায় আছে? এখানে। এটা আস্তে আস্তে বাড়ছে, তাহলে কি হবে? তাহলে বক্রতার যে কেন্দ্র ও কি আস্তে আস্তে বাড়ছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়ছে। যদি বলে সমতল, তাহলে কি ওটা একদম স্ট্রেট। সমতল দর্পণ মানে কি? ওটা স্ট্রেট, কোনো কার্ভ নাই। তাহলে যত কার্ভ তত কি তত বক্রতা ব্যাসার্ধ কাছে, মানে বক্রতা কেন্দ্র কাছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ কি কম। এবার যত বক্রতা আস্তে আস্তে কমছে, তাই না? বক্রতা কমছে, তার মানে আস্তে আস্তে লম্বা হচ্ছে, তাহলে কি? তাহলে ওর বক্রতা ব্যাসার্ধ কি আস্তে আস্তে বাড়ছে। যদি বলে সমতল দর্পণ, তাহলে ওটা একদম স্ট্রেট, তাহলে একদম স্ট্রেট হলে কি হবে? ওই পয়েন্টটা কি হবে? একদম অসীমে চলে যাবে। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আর কত? আর টেন্ডস টু ইনফিনিটি। তাহলে 2/r তাহলে কত হবে? টেন্ডস টু 0, তাই না? কেন? কারণ আছে 2/r, আর কত? r মানে ইনফিনিটি, তাহলে 2/∞ কত হয়? 0, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি তাহলে r কত? r টেন্ডস টু ইনফিনিটি, সো 2/r কত? 2/r ইকুয়ালস টু 0 লিখতে পারবো, তাই তো? ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কত? তাহলে r যদি হয় ইনফিনিটি, তাহলে 2/r কে কি আমরা অবশ্যই 0 লিখতে পারবো। ঠিক আছে। তাহলে r বাই কত? এটা আছে ইনফিনিটি, তাহলে আমরা 2/r কে আমরা টেন্ডস টু বা সমান আমরা 0 লিখতে পারবো। ঠিক আছে। তাহলে কিংবা তাহলে r যদি হয় ইনফিনিটি, তাহলে f তাহলে কত হবে? তাহলে f তাহলে হবে ইনফিনিটি, তাই তো? তাহলে f তাহলে কত হবে? ইনফিনিটি। তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে r টেন্ডস টু ইনফিনিটি, f টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 2/r কত? টেন্ডস টু 0। তাহলে এই পার্টটা কত হবে? 0। তাহলে কে থাকছে পড়ে? 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 0। তাহলে 1/v ইকুয়ালস টু -1/u, তার মানে v মানে কি? -u। তাহলে এটাই কি আমাদের সমতল দর্পণের সমীকরণ, তাই তো? যে অ্যাকচুয়ালি তুমি আয়নার সামনে যদি দাঁড়াও, তাহলে তোমার মনে হবে তোমারই মতন দেখতে তোমারই মতন হাইটের একজন আয়নার পিছন দিকে দাঁড়িয়ে আছে, এবং যে ওই সমতল দর্পণ থেকে তুমি যতটা ডিস্টেন্সে আছো, সমতল দর্পণ থেকে তোমার কি ইমেজ সেম ডিস্টেন্সে আছে, তার জন্যই কি তুমি ওই প্রতিবিম্বকে তোমারই সমান আকারে দেখতে পাচ্ছ। কিন্তু ব্যাপারটা কি, যে এটা যদি হয় সমতল দর্পণ, তাহলে তুমি আছো কোন দিকে? তুমি আছো এই সাইডে, বক্র বস্তু বক্র বাম, তাহলে প্রতিবিম্ব কোন দিকে হয়েছে? এই সাইডে হয়েছে। তার মানে বস্তু আর প্রতিবিম্ব ডিসটেন্স কি সমান, বাট একটা সাপেক্ষে অপর কি আছে? অপোজিট দিকে আছে। তাহলে ভি আর ইউ কি সমান? অবশ্যই সমান, তাই তো? যে এই দর্পণ থেকে আমি যে ডিসটেন্সে আছি, ওই দর্পণ থেকে প্রতিবিম্ব সেম ডিসটেন্সে আছে, বাট দুটো অপোজিট দিকে আছে। তাহলে গোলীয় দর্পণ হচ্ছে এটা। সমতল দর্পণের ক্ষেত্রে r টেন্ডস টু ইনফিনিটি, সো f টেন্ডস টু ইনফিনিটি, সো 2/r টেন্ডস টু 0, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 0, তাহলে 1/u ইকুয়ালস টু -1/v, তাহলে v ইকুয়ালস টু -q। এটা হচ্ছে আমাদের গোলীয় দর্পণ থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা। ক্লিয়ার? এবার লাস্ট টপিক, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা 1 নাম্বার বা 2 নাম্বারের ক্ষেত্রে আসে, যে গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো। এবার নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট টপিক হলো অনুবন্ধী ফোকাস যুগল এবং অনুবন্ধী বিন্দু যুগল। কি বললাম? একে বলা হয় যে অনুবন্ধী কনজুগেট, যে কি বলা হয়? যে অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল।
অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল বলা হয়। ঠিক আছে, তাহলে এবার তাহলে এটাকে এটা হচ্ছে আছে ভি, এটা আছে ইউ ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, এবার তুমি এই ভি এর জায়গায় যদি ইউ লেখো, তাহলে কি বললাম যে এই ভি এর জায়গায় যদি তুমি লেখো ইউ আর এই ইউ জায়গায় যদি লেখো ভি, তাহলে তাহলে আমাদের এই টোটাল রাশিটা কোনো পরিবর্তন হবে কি? কখনোই পরিবর্তন হবে না, তাই তো? এটা এইদিকে বা এটা এদিকে, বা ভি এর জায়গায় ইউ বা ইউ জায়গায় যদি ভি লিখি তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে আমরা দেখতে পেলাম যে ইউ এবং ভি ওরা ইন্টারচেঞ্জ করতে পারে, যে অ্যাকচুয়ালি যে বস্তুর জায়গায় প্রতিবিম্ব এবং প্রতিবিম্বের জায়গায় গেলে বস্তু হতে পারে। মানে কি করলাম যে ভি এর জায়গায় ইউ, তার মানে কি যেখানে আছে প্রতিবিম্ব ওখানে যদি বস্তু রাখি তাহলে যেখানে থাকবে বস্তু কি ওখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। এবং তোমাদের এর আগের ক্লাসে আমি কিন্তু বলেছিলাম অনুবন্ধী ব্যাপারটা, তাই তো? লক্ষ্য করবে ওখানে আমি বলেছিলাম অনুবন্ধী অবশ্যই। তার মানে কি যে ইউর জায়গায় ভি যদি হয় তবে কি, তাহলে ভি এর জায়গায় যদি ইউ হয় তবে ইউ জায়গায় ভি হবে। তার মানে এই অনুবন্ধী বিন্দু যুগল বলতে বোঝায় যে দুটি বিন্দু এমন যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপর বিন্দুতে স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। কি বললাম যে দুটি মানে অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল কাকে বলে? যে ইউর জায়গায় যদি ভি হয় তবে কি ভি এর জায়গায় ইউ হবে, তাই তো? তাহলে দুটি বিন্দু এমন যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপর বিন্দুতে বা অপরটিতে স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। মানে কি যে ব্যাপারটা ঠিক এরকম ব্যাপারটা যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা একটি মার্ক করলে, এবার তোমার অপোজিটে তোমার কি সৃষ্টি হয়েছে? তোমার ইমেজ সৃষ্টি হয়েছে, তাই না? তোমারই যেটা একজন হামসাকে মানে যমজ হয়েছে, তাহলে এবার তুমি ওটাকে মার্ক করলে, এবার তুমি কি করলে? তুমি যেটা দর্পণ তুমি ঘুরে দিলে। এবার ফার্স্ট কেসে প্রতিবিম্ব যেখানে ছিল তুমি যদি এবার ওখানে যাও তবে তোমার যেখানে ছিলে আগে সেখানে আবার ইমেজ ফর্ম করবে। এই ব্যাপারটাই যে দুটি যে যদি কি বলা হয়, যে যদি বলা হয় কি এটা একটা আছে দর্পণ, এখানে যদি কি হয় এখানে কি আমাদের বস্তু, এখানে আছে আমাদের প্রতিবিম্ব, তাই তো? তার মানে যে এই দুটি বিন্দু এমন যে কোনো একটিতে বস্তু মানে বস্তুকে রাখলে অপরটিতে স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। তবে এই দুটি বিন্দু কি বলবো? তবে এই দুটি বিন্দুকে বলবো যে দুটি বিন্দুকে বলবো যে ওই দর্পণের অনুবন্ধী বিন্দু যুগল, তাই তো? যে তবে ওই দুটি বিন্দুকে কি বলবো? যে ওই দর্পণের ক্ষেত্রে পরস্পরের অনুবন্ধী বিন্দু যুগল। ক্লিয়ার? তার মানে যে দুটি বিন্দু এমন যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়। তবে ওই দুটি বিন্দুকে কি বলবো? যে পরস্পরের সাপেক্ষে ওই দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল। ক্লিয়ার? এবার যদি বলা হয় সদ্বিম্ব, তাই তো? যদি বলা হয় সদ্বিম্ব তবে সদ্বিম্বর ক্ষেত্রে কি হয়? সদ্বিম্বর ক্ষেত্রে যেদিকে বস্তু সেদিকে প্রতিবিম্ব হয়। এটা হয় সদ্বিম্বের ক্ষেত্রে। আর অসদ্বিম্বের ক্ষেত্রে কি হয়? যেদিকে বস্তু ঠিক কি অপোজিটে কি হয়? প্রতিবিম্ব হয়। তাহলে সদ্বিম্বের ক্ষেত্রে অনুবন্ধী বিন্দু যুগল দর্পণের একই পাশে হয়, তাই না? এটাই ইউ এটাই ভি, বা এটা ইউ এটা ভি। তাহলে সদ্বিম্বের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস যুগল দর্পণের একই দিকে হয়। আর অসদ্বিম্বের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাস যুগল কি হয়? দর্পণের বিপরীত পৃষ্ঠে হয়। এখানে বস্তু, এখানে প্রতিবিম্ব। ক্লিয়ার? তাহলে আবার যদি বলি কি এখানে বস্তু তাহলে এখানে হবে প্রতিবিম্ব, তাই তো? যে তাহলে সেদিকে একে যদি উল্টে দিই, তাই না? একে যদি উল্টে দিই তাহলে কি হবে?
এখানে ছিল বস্তু, এখানে প্রতিবিম্ব, তাহলে কি তাহলে যদি রাখি বস্তু এখানে তাহলে হবে প্রতিবিম্ব, তাই তো? তাহলে সব বিম্বর ক্ষেত্রে অনুবন্ধী প্রকাশ যুগল দর্পণের একই দিকে হয়, আর অসৎ বিম্বের ক্ষেত্রে অনুবন্ধী প্রকাশ যুগল কি দর্পণের দুই বিপরীত বিন্দু, আর এখানে একই মানে একই দিকে, এখানে একই দিকে দুটি বিন্দু, আর এখানে কি দুটি বিপরীত দিকে দুটি বিন্দু হবে। তাহলে তাহলে অনুবন্ধী প্রকাশ যুগল কাকে বলবো? যে দুটি বিন্দু এমন হয় যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়, তবে বিন্দু দুটিকে পরস্পরের ওই দর্পণের অনুবন্ধী প্রকাশ যুগল বা অনুবন্ধী বিন্দু যুগল বলা হয়। ক্লিয়ার? আশা করি সম্পূর্ণ ক্লাস বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানিও, এবং আজকে এই পর্যন্ত থাকছে। আর একটা ক্লাস হলেই আশা করি তোমাদের ক্লাস 12-এর প্রতিফলন চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।